নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা এসে উপস্থিত হয়েছি উডল্যান্ডস মাল্টি স্পেশালিটি হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি কনসালটেন্ট জেনারেল মেডিসিন সিনিয়র ডক্টর বিশ্বজিৎ ঘোষ দস্তিদারকে। নমস্কার স্যার, প্রথমে আপনাকে ইমেজ বেঙ্গলে স্বাগত। আজকে আমরা স্যারের কাছ থেকে যে বিষয় নিয়ে জানতে চাইবো বা আপনাদেরকে জানাতে চাইবো সেটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আমরা আমাদের অজ্ঞতাবশত বা আমাদের সচেতনতা কম থাকার কারণে আমরা সেই বিষয়টাকে অনেকেই আমাদের প্রাত্যহিক জীবনে গুরুত্ব দিই না। সেটি হচ্ছে আমাদের রক্তের অল্পতা বা রক্তাল্পতা অথবা অ্যানিমিয়া। আমাদের প্রথমেই তাই জানতে হবে যে অ্যানিমিয়া কী, অ্যানিমিয়া কাদের হয় এবং অ্যানিমিয়া কেন হয়, এবং তার পাশাপাশি অ্যানিমিয়া হলে কী কী লক্ষণ দেখা দিতে পারে, এবং অ্যানিমিয়া হলে আমরা কিভাবে সেই অ্যানিমিয়ার যে রেঞ্জটা, মানে যে রেঞ্জের মধ্যে হিমোগ্লোবিন থাকছে তার কারণে আপনার অ্যানিমিয়া হচ্ছে, সেটাকে যাতে ঠিক জায়গায় নিয়ে এসে আমরা জীবনযাত্রাটাকে আরও সুন্দর এবং আরও ভালো করতে পারি। তো স্যারের কাছে আসি প্রথমেই, যে স্যার প্রথমে যেটা শুরু করব যে অ্যানিমিয়া বা রক্তাল্পতা বা রক্তশূন্যতা, এই শব্দগুলো আমাদের জানা, এক্স্যাক্টলি এটা বলতে আপনারা আপনাদের চিকিৎসার পরিভাষায় কি বুঝবেন? অ্যানিমিয়া বলতে আমরা সাধারণভাবে যেটা বুঝি এবং যেটা আমার মনে হয় বুঝলে সকলের কোনো কনফিউশন থাকবে না, সেটা হচ্ছে যে আমাদের রক্তের মধ্যে যে লোহিত রক্তকণিকা থাকে বা আরবিসি, সেই আরবিসির মধ্যে একটা প্রোটিন থাকে, তার মানে তার নাম হচ্ছে হিমোগ্লোবিন। এটা আমরা সবাই জানি, এটা খুব কমন একটা ওয়ার্ড। সেই হিমোগ্লোবিনের পরিমাণ রক্তে কতটা আছে তার উপর নির্ভর করে যে আমাদের রক্ত কতখানি অক্সিজেন বহন করতে পারে এবং বহন করে বিভিন্ন কোষে আমরা পৌঁছে দিতে পারি। কারণ এই হিমোগ্লোবিনের কাজ হচ্ছে ওই অক্সিজেনটাকে, আমরা নিঃশ্বাসের সঙ্গে যে অক্সিজেন নিই সেই অক্সিজেনটা রক্তে মেশে সেই অক্সিজেনটা হিমোগ্লোবিনে ছাড়া অন্য কোনো কিছুতে অ্যাটাচ করতে পারে না, এবং হিমোগ্লোবিন সেটাকে বহন করে সমস্ত কোষ এবং সমস্ত অর্গানে গিয়ে পৌঁছে দেয়। এই অক্সিজেন আমরা সবাই জানি আর কি, অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে না, অতএব এই হিমোগ্লোবিন আমাদের বাঁচিয়ে রাখে সেই হিসেবে। কারণ হিমোগ্লোবিন মাত্রাটা যত ভালো হবে বা ঠিক হবে তত আমাদের কোষগুলো অক্সিজেন ঠিকভাবে পাবে। এই হিমোগ্লোবিনের মাত্রা যদি কোনো কারণে কমে যায় শরীরে, তাহলে সেই কন্ডিশনটাকে বলে অ্যানিমিয়া। এটা হচ্ছে আমাদের বুঝতে হবে যে কেন অ্যানিমিয়া রোগটা এত গুরুত্বপূর্ণ। তো এইটাকেই আমি একটা ডেফিনিশন হিসেবে বলি। খুব ডাক্তারি পরিভাষায় নানা রকমের ডেফিনিশন আছে, আমরা সেগুলো যারা নন মেডিকেল পার্সন তাদের পক্ষে বুঝতে অসুবিধা হবে, তবে এইটুকুনি বুঝলেই তাদের পক্ষে যথেষ্ট যে রক্তের হিমোগ্লোবিন মাত্রাটা যেন ঠিক রেঞ্জের মধ্যে থাকে, তার থেকে কমে গেলে অ্যানিমিয়া হবে, সেই অ্যানিমিয়াটা একটা অসুখ। স্যার, এবার আমি একটু মাত্রার প্রসঙ্গে আসি। পুরুষ এবং মহিলা নির্বিশেষে এই হিমোগ্লোবিনের মাত্রা যেটা আপনি বললেন সেটা কত থাকা দরকার? সত্যি কথা বলতে যে খুব বেশি তফাৎ হওয়া উচিত নয় পুরুষ এবং মহিলাদের মধ্যে। স্ট্যাটিস্টিক্যালি সারা পৃথিবীতেই মহিলাদের হিমোগ্লোবিন একটুখানি কম হয় পুরুষদের তুলনায়, কিন্তু সাধারণভাবে আমরা যতখানি তফাৎ ভেবে বসে থাকি সেটা কিন্তু ঠিক নয়। আমরা অনেক সময় মনে করি যে মহিলাদের হিমোগ্লোবিন তো কমই হবে, 9-10 হিমোগ্লোবিন, এটা তো নর্মাল, সব মহিলাদেরই হয়, এবং পুরুষদের সবসময় 12-র ওপর থাকবে, 13-র ওপর থাকবে, 14-র ওপর থাকবে ইত্যাদি, এরকম আমাদের একটা ধারণা আছে, কিন্তু সেই ধারণাটা ঠিক নয়। মানে এটা আমি খুব স্ট্রং মেসেজ আমার এই প্ল্যাটফর্ম থেকে, যে মহিলাদের কম হিমোগ্লোবিন থাকার কথা না। আমাদের মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের মতে তারা একটা ডেফিনিশন ঠিক করেছে, কাট অফ, দ্যাট ইজ দ্য 12 গ্রাম%। সুতরাং 12 গ্রাম%-এর নিচে যদি হয় তাহলে ওটা অ্যানিমিয়া, ওপরে যদি হয় তাহলে নর্মাল, এবং সেটা পুরুষ এবং মহিলা নির্বিশেষে। এই মিথটাকে ভাঙার জন্যই এইটা করা হয়েছে। সুতরাং আমার মনে হয় এটা ধরে নেওয়া ঠিক, যদিও আমরা জানি যে মহিলাদের একটু সামান্য কম হতে পারে পুরুষদের তুলনায়, কিন্তু আমাদের ধরে নিতে হবে যে 12-র নিচে হলেই, সে মহিলা হোক কি পুরুষ হোক, সে অ্যানিমিক, আর আমাদের 12-র ওপরে আমাদের রাখতে হবে। এই হচ্ছে আমার মেসেজ। আচ্ছা স্যার, এবার যেটা ব্যাপার যে
কারোর যদি হিমোগ্লোবিন কম হয় বা কারোর অ্যানিমিয়া হয়, সে কি বুঝতে পারে, মানে তার কি কোনো শরীরে কোনো সিমটমস হয়? যদি খুব অল্প অ্যানিমিয়া হয়, কারোর যদি মনে করো 11.5, সেক্ষেত্রে হয়তো সে খুব বেশি কিছু বুঝতে পারবে না। এবং অনেক সময় অনেকের খুব অল্প বয়স থেকে একটু 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 করে অ্যানিমিয়া হচ্ছে, খুব অল্প অল্প করে কোনো একটা কারণে অ্যানিমিয়া হচ্ছে। সেটা হয়তো তার ইনিশিয়ালি হয়তো 13 ছিল, সেটা কমতে 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 হয়তো 10 হয়েছে 3 বছর কি 5 বছর, সেও হয়তো নাও বুঝতে পারে। অর্থাৎ এত স্লোলি হয়েছে, ডেভেলপ করেছে যে বডি সেটাকে অ্যাডজাস্ট করে নিয়েছে নানাভাবে কম্পেনসেটরি মেকানিজমে, এবং সে হয়তো কিছু বুঝতে পারেনি। হঠাৎ কোনো একটা রুটিন এক্সামিনেশনে দুম করে ধরা পড়লো যে তার হিমোগ্লোবিনটা অনেকটা কম, এটাও কিন্তু হয়। সুতরাং অ্যানিমিয়ার সবসময় যে খুব লক্ষণ থাকবে তার কিন্তু কোনো মানে নেই। এই কারণেই রুটিন এক্সামিনেশন মাঝে মাঝে করতে হয় এই অ্যানিমিয়া দেখার জন্য, অন্যান্য যে কোনো চেক আপের সঙ্গে। এবং প্রায় সব চেক আপেরই আমরা অন্তত একটা হিমোগ্লোবিন চেক করবই, এবং সেটাই একটা কারণ যে যেহেতু অ্যানিমিয়ার লক্ষণ আমরা বুঝতে পারি না। দেখবে যত এক্সিকিউটিভ চেক আপ আছে সবেতে একটা হিমোগ্লোবিন চেক আপ হবেই, তার এই জন্যই করা হয় সেটা। এই এক নম্বর। কিন্তু অ্যানিমিয়ার যদি লক্ষণ বলো, সে হচ্ছে যে দুর্বলতা, কারণ শরীরের সব জায়গাতেই অক্সিজেন টিস্যুগুলোতে কম পাচ্ছে, তাই জন্য দুর্বলতা। খুব বেশি অ্যানিমিয়া যদি হয় তাহলে অনেক সময় ঘুম হয় না, মানে মানে রাত্রিবেলা ঘুম কমে যায়, শ্বাসকষ্ট হয় অনেক সময়, কারণ অ্যানিমিয়া যদি হয় তাহলে তোমার যেহেতু অক্সিজেন কমে যায় শরীরে, তাই জন্য শ্বাসকষ্ট হয়। এটা একটা, কিন্তু এগুলো কিন্তু খুব অ্যাডভান্সড অ্যানিমিয়ার লক্ষণ। খুব মাইল্ড টু মডারেট অ্যানিমিয়াতে অনেক সময় এই সবগুলো লক্ষণ হয় না। অনেক সময় দেখা যায় যে কেউ হয়তো স্বাভাবিক জীবনে হয়তো বেশ সব ঠিকই আছে, কিন্তু একটু স্ট্রেন করতে গেলেই তার কষ্ট হচ্ছে। একটু দৌড়তে গেলে, সে আগে মর্নিং ওয়াক দিব্যি করতে পারতো, কিন্তু এখন মর্নিং ওয়াক করতে গেলে কোথাও যেন কষ্ট হয়। অনেক চেক আপ ডাক্তার পেয়েছে, হার্টে লাংসে কোথাও কিছু পাচ্ছে না। হয়তো ডাক্তার সবই চেক আপ হয়েছে, শুধু হিমোগ্লোবিনটাই চেক আপ হয়নি, এরকমও হয়। সুতরাং সিমটমগুলো খুবই নন স্পেসিফিক। আর একটা জিনিস, অ্যানিমিয়ার সঙ্গে যদি কোনো রক্তপাতের কোনো সিমটম থাকে, সেটা অনেক সময় রুগী নিজেই এসে বলে যে ডাক্তারবাবু আমার পায়খানার সঙ্গে রক্ত পড়ছে, বা মহিলাদের ক্ষেত্রে তাদের পিরিয়ডসের সময় খুব হেভি পিরিয়ডস হচ্ছে, এগুলো হয়তো তারা নিজেরাই বলে। যে প্রেগনেন্সিতে অনেকের অ্যানিমিয়া হয়ে থাকে, তো সেই প্রেগনেন্সিতে যে অ্যানিমিয়া, সেটাও কি মানে এই খাবার বা যে সাপ্লিমেন্ট যেটা, সেগুলোর মাধ্যমে কন্ট্রোল করা যায়? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছো, প্রেগনেন্সি এবং অ্যানিমিয়া। দেখো, প্রেগনেন্সিতে তো তোমার আরেকটা বাচ্চা তৈরি হচ্ছে, একটা মানুষের শরীরের মধ্যে আরেকটা শরীর তৈরি হচ্ছে, এবং সেটা তৈরি হচ্ছে সেই মায়ের শরীরের থেকেই তৈরি হচ্ছে, যার ফলে অবভিয়াসলি মায়ের তখন চাহিদা অনেক বেশি, মানে আয়রন বলো, বিভিন্ন ভিটামিন বলো, প্রোটিন বলো, সব কিছুর চাহিদা বেশি। সেই চাহিদা যদি সেই মতো করে আমরা না মেটাতে পারি, তাহলে একটা তো অ্যানিমিয়া হতেই পারে। এইটার ক্ষেত্রে আমি বলি যে এই জন্য মানে যে নর্মাল যে প্রেগনেন্সির যে ডায়েট, সেটা তো আলাদা হয় ঠিকই, কিন্তু তাছাড়াও একটু আয়রন এবং ফলিক অ্যাসিড, এই ফলিক অ্যাসিডটা এই সেলগুলো তৈরি করতে সাহায্য করে, যার জন্য প্রেগনেন্সির সময় যেহেতু প্রচুর নতুন সেল তৈরি হচ্ছে বাচ্চার মধ্যে, তাই জন্য ফলিক অ্যাসিডটাও আমাদের লাগে, বিশেষ করে এই পার্টিকুলার ভিটামিনটা। সেই কারণে প্রেগনেন্সির সময় একটা আয়রন এবং ফলিক অ্যাসিড, এই দুটোর একটা আলাদা করে বাইরে থেকে সাপ্লিমেন্টেশন করতে হয়। এবং এই সাপ্লিমেন্টেশনটা মিনিমাম 180 দিন, অর্থাৎ 6 মাস, মিনিমাম 180 দিন তোমার করা উচিত থ্রুআউট দ্য 9 মাস প্রেগনেন্সির মধ্যে অ্যাটলিস্ট 6 মাস যেন এই সাপ্লিমেন্টসটা পায়, তাহলে অ্যানিমিয়া কারেকশন হয়। এবং সেই নিয়ে আমাদের সমস্ত দেশে এবং আমাদের দেশেও রুটিনলি এটা দেওয়া হয় সর্বত্র, মানে হেলথ সেন্টার থেকে, হাসপাতাল থেকে, প্রাইভেট ক্লিনিক থেকে এটা দেওয়ার নিয়ম। কিন্তু দুর্ভাগ্যবশত এই জিনিসটা ঠিকভাবে পালন করা হয় না। সেটা এতই বেঠিকভাবে পালন করা হয় যে আমি বলছি যে আমাদের দেশে, আমি নন প্রেগনেন্ট উইমেনের কথা বলছি কেন, পরে বলছি,
নন প্রেগনেন্ট উইমেন যারা, তাদের মধ্যে এই আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার হার হচ্ছে 60-70%। অর্থাৎ তাদের 60-70% নন প্রেগনেন্ট উইমেনরা বিলো 12 গ্রাম হিমোগ্লোবিন আছে। এবং তাদের মধ্যে দেখা গেছে যে এই যারা নন প্রেগনেন্ট ওমেন, তার মধ্যে এদের কারণ মেজরিটি হচ্ছে তারা ডিউরিং প্রেগনেন্সি তারা অ্যাডিকুয়েটলি আয়রন এবং ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেড হয়নি। এটা একটা, অথচ এটা কত সহজ, ভেরি সিম্পল এবং ভেরি চিপ ড্রাগ, কিন্তু এইটাই এই ঠিকভাবে পৌঁছে দেওয়া সবাইকে, সেটাই হচ্ছে না। এইটা খুব দুঃখজনক, কিন্তু এইটা একটা খুব সহজ উপায় আমরা আমাদের সারা দেশের অ্যানিমিয়া কারেকশন করতে পারি যদি এটা ঠিকভাবে পালন করতে পারি। স্যার, আরেকটা বিষয় যে অ্যানিমিয়ার ঝুঁকি দীর্ঘদিন ধরে যদি আনট্রিটেড থাকে বা দীর্ঘদিন ধরে আমরা বুঝতেই পারলাম না, অথচ কিছু একটা সিমটমস দেখা গেল যে তখন অ্যানিমিয়াটা খুব বাজে অবস্থায় পৌঁছে গেছে, এই ঝুঁকিগুলো আপনারা ক্রিটিক্যাল কেয়ারে কি পেয়ে থাকেন? না, এটা তো সত্যি খুব বড় ঝুঁকি। এই কারণেই আমরা যে একটা রুটিন চেক আপের কথার ওপর আজকাল খুব জোর দেওয়া হচ্ছে, তার একটা কারণ হচ্ছে যে এই ধরনের যে কোনো ক্রনিক ডিজিজ আর কি, যেগুলোকে একটু আর্লি স্টেজে ডায়াগনোস করা, ফর টু রিজন। একটা হচ্ছে যে সেই ধরো অ্যানিমিয়ার কথাই বলি, সেই অ্যানিমিয়ার কারণ যেটা, সেই কারণটাও যাতে আমরা আর্লি আইডেন্টিফাই করতে পারি। ধরো একটা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, সেটা তো একটা ক্যান্সার থেকেও হতে পারে। সুতরাং যদি আমরা একটা পেশেন্টকে যদি দেখি যে যার 12 গ্রাম হিমোগ্লোবিন ছিল, তার গত 6 মাস ধরে তার একটু 11 থাকছে কি 10.5 থাকছে, তখন কিন্তু তাকে আমরা ইনভেস্টিগেট করব সিরিয়াসলি। তাকে আমরা সিরিয়াসলি ইনভেস্টিগেট করে অনেক সময় দেখা গেছে যে আমরা একটা হয়তো টিউমার আইডেন্টিফাই করতে পারলাম, উইচ ইজ ট্রিটেবল স্টিল। সুতরাং এই বেশি দিন অ্যানিমিয়া নিয়ে যদি থাকে কেউ, তার একটা ভীষণ ঝুঁকি, তার একটা ঝুঁকি তো অ্যানিমিয়া জনিত যেসব আমাদের ক্ষতি হচ্ছে সেটা তো হচ্ছেই, তাছাড়াও অ্যানিমিয়ার যেটা কারণ সেটারও তো দেরি করে ডায়াগনোসিস হচ্ছে, ফলে যত দেরি হবে ডায়াগনোসিস তত তার চিকিৎসায় সুফল পাওয়ার চান্স তত কমে যাচ্ছে। তো সেইটা, এবং বেশিরভাগ অ্যানিমিয়াই এবং অ্যানিমিয়ার কারণ কিন্তু ট্রিটেবল, এবং সেটাও আরেকটা কারণ যে কারণে অ্যানিমিয়াটা আমাদের তাড়াতাড়ি আইডেন্টিফাই করা, তাড়াতাড়ি ডায়াগনোস করা, চিকিৎসা করা, এবং একই সঙ্গে অ্যানিমিয়ার কারণটা ইনভেস্টিগেট করে বার করে তার চিকিৎসা করা, এই সবগুলোই কিন্তু আমাদের করাটা খুব কর্তব্য, খুব জরুরি। স্যার, এই অ্যানিমিয়ার সঙ্গে স্ট্রোক বা হার্ট অ্যাটাকের কোনো সরাসরি সম্পর্ক আছে? দেখো, হার্টের কথা বলি, এটা ভালো প্রশ্ন করেছো। সেটা হচ্ছে হার্ট এবং অ্যানিমিয়া নিয়ে ইদানিংকালে খুব গবেষণা চলছে, এবং দেখা গেছে যে পার্টিকুলারলি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া যদি থাকে, তাহলে তাদের হার্ট ফেলিওর হওয়ার প্রবণতা বেড়ে যায়। যদি হার্ট ফেলিওর থাকে, সেই সব পেশেন্টের যদি আয়রন ডেফিসিয়েন্সি থাকে, তাহলে তাদের হার্ট ফেলিওরের চিকিৎসায় সারা কম তারা পায়। অন্যান্য যেসব হার্ট ফেলিওরের চিকিৎসা আছে, সেই চিকিৎসা তাদের ভালোভাবে কাজ হয় না যদি একই সঙ্গে আয়রন ডেফিসিয়েন্সি থাকে, এবং অনেক ক্ষেত্রে তাই জন্য তাদের ইন্ট্রাভেনাস আয়রন দেওয়া হয়। হার্ট ফেলিওর পেশেন্ট যাদের অন্যান্য হার্ট ফেলিওর চিকিৎসা হচ্ছে, তাদের যদি আয়রন ডেফিসিয়েন্সি আইডেন্টিফাই করা হয়, তাদের এখন আগের তুলনায় অনেক বেশি অ্যাক্টিভলি আমরা আয়রনটাকে তাড়াতাড়ি কারেকশন করার চেষ্টা করি, এবং ইনজেকশন দিয়ে আয়রন দিয়ে অনেক সময় আমরা হার্ট ফেলিওরের সময় আয়রন ডেফিসিয়েন্টটাকে কারেক্ট করি। সুতরাং হার্ট ফেলিওর সময় অ্যানিমিয়া যদি থাকে, তাহলে তার প্রগনোসিস খারাপ, এটা কিন্তু একটা পরীক্ষিত সত্য। যেরকম সব অ্যানিমিয়ার সঙ্গে সব অর্গান ডিসফাংশনের একটা ডাইরেক্ট লিঙ্ক আছে, যে কারণ যার মুখ্য তার ফান্ডামেন্টাল কারণ হচ্ছে যে সব অর্গানেই অক্সিজেন লাগে, এবং অ্যানিমিয়া হলে অক্সিজেন ডেলিভারি কমে যায়। একই কারণে ব্রেন হচ্ছে এমন একটা অর্গান যেখানে অক্সিজেনের ডিমান্ড খুব বেশি। অনেক অর্গানে অত অক্সিজেনের ডিমান্ড নেই, কিন্তু ব্রেনে অক্সিজেনের ডিমান্ড খুব বেশি। সেই কারণে স্ট্রোকের সঙ্গে অ্যানিমিয়ার একটা পরোক্ষ অন্তত একটা রোল আছে। সেটা হচ্ছে যে ব্রেন স্ট্রোক যদি হয়, তাহলে স্ট্রোকের রিকভারি উইল বি ডিলেড ইফ দ্য পেশেন্ট ইজ অলসো অ্যানিমিক। ফলে স্ট্রোক হয়তো তো কিন্তু ব্রেনের একটা অংশের অক্সিজেন এমনি কমে যাচ্ছে, তারপর যখন সেটা রিকভার করছে,
তখন তো ব্রেনে অনেক বেশি অক্সিজেন দরকার। সেই ব্রেনে যদি তুমি একটা অ্যানিমিক ব্লাড তুমি সার্কুলেট করাও, তাহলে তো অবভিয়াসলি তার রিকভারি দেরি হবে। ফলে স্ট্রোকের সঙ্গেও অ্যানিমিয়ার একটা সম্পর্ক আছে। আচ্ছা সুতরাং সেই হিসেবে দেখতে গেলে আছে। আচ্ছা স্যার, এবার আমি একটু ফুডের কথায় আসি। আপনার কাছ থেকে জানতে চাইবো যে আয়রন যুক্ত যে সমস্ত খাবারগুলো আমরা তো সবাই খাই, কিন্তু এটাতে কোন খাবারগুলোর ওপরে মূলত আমাদের জোর দিতে হবে? হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন। কারণ কিছু কিছু মিথও আছে আয়রন কন্টেনিং ফুডের ব্যাপারে, সেটা আমি একটু উল্লেখ করব। দেখো, মানে ব্রডলি সব আমিষ খাবারে আয়রন খুব বেশি থাকে। মাছ, মাংস, ডিম, এগুলো কিন্তু ভেরি আয়রন রিচ প্রোটিন। মানে আমরা রেড মিট খেতে ভীষণ ভয় পাই অমুক তমুক, কিন্তু রেড মিট ইজ ভেরি রিচ ইন আয়রন, সো ইটস এ গুড সোর্স অফ আয়রন, বলে রাখলাম। আর আর সবুজ ডার্ক গ্রিন লিফি ভেজিটেবল, এটা হচ্ছে ভেজিটেরিয়ানদের কথা বলছি, সেটায় কিন্তু আয়রন কন্টেন্ট খুব বেশি। ব্রডলি এই দুটো তুমি যদি মনে রাখো, তাহলে তোমার কিন্তু অনেকটা জ্ঞান হয়ে যাবে আয়রন ইন ফুড সম্বন্ধে। এছাড়া কিছু কিছু বিশেষ বিশেষ খাবার আছে যেগুলো আয়রন রিচ, যেরকম ধরো রেজিন বা কিশমিশ বা খেজুর, এগুলো তো আয়রন খুব বেশি থাকে। সব ফলেই কম বেশি আয়রন থাকে, তবে ওই বেদানা তে আয়রন বেশি থাকে। একটা শাক সম্বন্ধে তোমাকে বলি, সেটা হচ্ছে কুলেখাড়া শাক, যেটা সম্বন্ধে অনেকেই জানে, এবং এটা সত্যি এটা খুব হাই আয়রন কন্টেন্ট, এবং অনেকের আয়রন ট্যাবলেট অনেকের সহ্য হয় না। এটা খুব কমন একটা প্রবলেম, কনস্টিপেশন হয় না, এরকম প্রবলেম হয়, অথচ তার আয়রন খুব দরকার। সেক্ষেত্রে এই নিউট্রিশনাল সাপ্লিমেন্টেশনটা খুব বিশেষভাবে তাদের ক্ষেত্রে প্রযোজ্য। এবং ওই কুলেখাড়া পাতা এইভাবে করা হয়, এটা বাঞ্চ হিসেবে বিক্রি হয়, ভেরি ফ্রিলি অ্যাভেলেবল ইন মোস্ট প্লেসেস। এবং সেই বাঞ্চ, একটা বাঞ্চ কিনে সেই বাঞ্চ থেকে পাতাগুলোকে বার করে সেটা জলে 15 মিনিট ফুটিয়ে তারপরে সেটা ঠান্ডা করে ছেঁকে সেটা খাওয়া, এই হচ্ছে নিয়ম। এরম যদি রোজ খায় খুব ভালো, যদি সপ্তাহে 3 বার খায়, কারণ এসব করা টরা বাজার করা বানানো এসব তো ঝামেলার, আজকাল বিজি লাইফে এটা সবসময় সম্ভব হয় না। তাই জন্য কেউ যদি সপ্তাহে 3 দিনও খায়, তাহলেও দেখা গেছে তার আয়রন অনেকটা বেড়ে গেছে। আর আর যারা আমিষাশী যারা, তাদের ক্ষেত্রে কিন্তু আমিষ খাবারটার দিকে নজর দিতে হবে, সব রকম আমিষ খাবারের দিকে নজর দিতে হবে। মানে সেক্ষেত্রে মাটন বা এগুলোতে, মাটন, চিকেন, এগ ইনক্লুডিং এগ ইয়ক অ্যান্ড মাছ, এই সবগুলোর মধ্যেই কিন্তু ভেরি রিচ ইন আয়রন। স্যার লাস্টলি একটা প্রশ্ন করব, অ্যাডাল্ট পপুলেশনের তাদের এই যে অ্যানিমিয়া হওয়ার চান্সেস থাকে অনেক সময়, তো তারাও কি একই প্রসিডিউর হতে পারে তাদের ডায়েটারি সাপ্লিমেন্টের ক্ষেত্রে? অ্যাডাল্ট মানে তুমি এলডারলি বলছো? Elderly population, মানে বয়স্ক যারা? বয়স্ক। হ্যাঁ, বয়স্কদের মধ্যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া খুব কমন, ভীষণ কমন। এবং তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই নিউট্রিশনাল অ্যানিমিয়াই হয়, নানা কারণে। এক হচ্ছে যে বয়স হলে তো, আর আজকাল তো জানোই তো, নানা রকম সামাজিক কারণে এখন অনেকেই একলা থাকে, অনেকের সেরকম সাপোর্ট নেই, যার জন্য সে হয়তো মানে শারীরিক কারণেই হয়তো ঠিকভাবে বাজারই করতে পারছে না, এবং নিজেকে নেগলেক্ট করে, যার ফলে নিউট্রিশন রিলেটেড যেসব প্রবলেম ইন ওল্ড এজ ইজ এ হিউজ প্রবলেম নাও। এবং তাদের ক্ষেত্রে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া খুব কমন, আমরা তো খুব কমনলি পাই আর কি। এবং তাদের ক্ষেত্রে ভালো নিউট্রিশনাল গাইডেন্স দেওয়াটা খুব জরুরি। অনেক সময় নিউট্রিশনাল সাপ্লিমেন্টস দিতে হয়, অনেক ক্ষেত্রে তাদের আমরা ওই ইনজেকশন দিই, অর্থাৎ তারা যেহেতু নিউট্রিশন ঠিকভাবে নিতে পারছে না, অথচ তাদের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, অথচ হয়তো তাদের কনস্টিপেশন ইজ ভেরি কমন এলডারলিদের, ফলে ট্যাবলেট টলারেট করতে পারছে না। সেক্ষেত্রে আমরা আজকাল ইনসিস্ট করি অনেক সময় যে আয়রন, অ্যাডিকুয়েট আয়রন মেনটেন করার জন্য আয়রন ইনজেকশন, উইচ ইজ সিম্পল। তবে ওটা হাসপাতালে নিলেই ভালো, অল্প 2-3 ঘন্টা থাকতে হয় হাসপাতালে। ওই ইনজেকশনটা একটা স্যালাইনের মধ্যে মিক্স করে ওটা 1 ঘন্টা ধরে দিতে হয় আর কি। ভেরি সেফ, কিন্তু ভেরি রেয়ারলি কিছু রিয়াকশন হয়, সেই কারণে আমরা অ্যাডভাইস করি আর কি
হাসপাতালেই নিতে, একবেলার জন্য থাকলেই হয়। এটা অন্তত 3 মাস পর্যন্ত এর এফেক্ট থাকে আর কি শরীরে। ফলে সে যদি অ্যাডিকুয়েটলি আয়রন রিচ ফুড না খায় বা তার যদি কোনো পেটের সমস্যা থাকে আয়রন ট্যাবলেট কনজিউম করতে, তার ক্ষেত্রে এটা একটা বিশেষ রকম একটা উপকার হয়। তবে যদি কেউ একটা দুটো বা হাসপাতালে ভালোভাবে টলারেট করেছে, সেক্ষেত্রে পরবর্তীকালে বাড়িতেও দেওয়া যায়, এরকমও ব্যবস্থা করা যায়। শিশুদের ক্ষেত্রে? শিশুদের ক্ষেত্রেও অ্যানিমিয়া খুব আনকমন নয়। তার একটা বড় কারণ কি জানো তো, আমাদের অনেকের ধারণা যে দুধে প্রচুর আয়রন থাকে, কিন্তু দুধে এক ফোঁটাও আয়রন নেই। মানে দুধ হচ্ছে এমন একটা খাবার সিঙ্গুলারলি যেটাতে একটু আয়রন নেই। যার জন্য কেউ যদি খুব বেশি শুধুই দুধ এবং দুধের প্রোডাক্টের ওপর নির্ভরশীল হয়ে থাকে, তার কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হবে। সে ভাবছে আমি খুব খাচ্ছি, কিন্তু দেখা গেল তার হিমোগ্লোবিন কম, তার আয়রন কম। সেক্ষেত্রে তাকে যেগুলো আয়রন ডেফিসিয়েন্সি ফুড সেগুলো দিতে হবে এবং প্রয়োজনীয় আয়রন সাপ্লিমেন্টস দিতে হবে। এই একটা কারণ, যাতে বাচ্চাদের সময় মতো যদি আয়রন রিচ ফুড না খাওয়ানো হয়, তাহলে বাচ্চাদের অনেক সময় অ্যানিমিয়া ডেভেলপ করে। কিছু কিছু বাচ্চার যেরকম জন্মগত কারণে অ্যানিমিয়া যেগুলো বললাম, সেটা তো একটা বিশেষ, এবং সেটা তো একটা আলাদা টপিক, অনেক সময় নিয়ে বলার ব্যাপার, এই থ্যালাসেমিয়া এবং অন্যান্য যে হিমোলিটিক অ্যানিমিয়া। সেক্ষেত্রে তার চিকিৎসা একদম আলাদা। সেই অ্যানিমিয়ার চিকিৎসাটা অবশ্য স্বতন্ত্র, তবে সেটাও বাচ্চাদের ক্ষেত্রে সেই অ্যানিমিয়ার কথাও ভাবতে হবে। এছাড়া অনেক সময় বাচ্চাদেরও ওই রেকটাল পলিপ বলে একটা জিনিস হয়, যার থেকে একটু একটু করে হচ্ছে ব্লিডিং করে অনেক সময় ওই পায়খানার সঙ্গে করে, তাদের অ্যানিমিয়া হতে পারে। কৃমি একটা বিশেষ জিনিস বাচ্চাদের, যেটা ভেরি কমন। তাই জন্য মাঝে মাঝে বাচ্চাদের কৃমির ওষুধ দিতে হয় এই অ্যানিমিয়া যাতে না হয়, সেটা দেখার জন্য। স্যার, এই প্রসঙ্গে একটা কথা বলি, বড়দেরও তো কৃমি হতে পারে? বড়দেরও কৃমি হতে পারে। সেক্ষেত্রে রক্তাল্পতা হতে পারে? হ্যাঁ, সেক্ষেত্রে রক্তাল্পতা হতে পারে, তবে তাদের মানে সাধারণত অত বেশি হয় না। বড়দের কৃমির জন্য অ্যানিমিয়া যেটা, সেটা বাচ্চাদের যতটা বেশি হয়, বড়দের সাধারণত ততটা হয় না। আজকাল ওই যে কৃমিটা থেকে হয় হুকওয়ার্ম জেনারেলি, সেটা না পায়ের তলা দিয়ে ঢোকে, এবং আজকাল অনেকেই তো মানে গ্রামগঞ্জেও এখন কেউ খালি পায়ে হাঁটে না, যার জন্য এটা একটা কমেছে এটা খানিকটা। কিন্তু বাচ্চাদের তো সেটা প্রিভেন্ট করা যায় না, তাই জন্য বাচ্চাদের এখনো হয়। অনেক ধন্যবাদ স্যার, আমরা আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম, এবং অ্যানিমিয়া সম্পর্কে যেমন আমরা সচেতন হতে পারবো এরপর, এবং তার পাশাপাশি যে কি সামান্য ট্রিটমেন্ট করলে আমরা অ্যানিমিয়া থেকে মুক্তি পেতে পারি, যেটা আমাদের আগামী দিনের জন্য অত্যন্ত ভালো জীবন একটা দিতে পারে, সেগুলো জানলাম। তো সব মিলিয়ে আশা করি এই আলোচনায় আপনাদের অনেকটা সমৃদ্ধ করলো এই আলোচনা, এবং আপনারা যদি সঠিকভাবে এই সমস্ত বিষয়গুলো মাথায় রাখেন, এবং অ্যানিমিয়ার জন্য যে হিমোগ্লোবিনের মাত্রা কতটা হতে পারে বা কতটা কম হলে সেটা অ্যানিমিয়া হয়, সেই ব্যাপারগুলো কিন্তু আপনারা এবার থেকে ভালো করে খেয়াল রাখবেন। স্যারকে ধন্যবাদ জানাবো আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।